আচ্ছা, আপনাদের হচ্ছে গিয়ে এই ১ম যেই সাবজেক্ট আমরা শুরু করছিলাম, এই সাবজেক্টের নাম কি মনে আছে? কি ছিল? হ্যাঁ, যে কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি। তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক শেষ। এখন সিকিউরিটি পার্টে আসবো, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে ৫ নাম্বার অধ্যায় আর ৬ নাম্বার অধ্যায় মিলে। তো এখন কম্পিউটার সিকিউরিটি বলতে কি বোঝেন একটু বলতে পারেন? সিকিউরিটি বলতে তো যেকোনো বিষয়ে নিরাপত্তা। কম্পিউটার হ্যাঁ, কিভাবে হ্যাঁ, নিরাপত্তা দিতে কম্পিউটার হয়। নিরাপত্তা। তো আমরা হচ্ছে কম্পিউটার নিরাপত্তা বলতে মেইনলি বোঝাচ্ছি আপনার ওই যে ইন্টারনেটের সাথে আমাদের যে ডিভাইসগুলা যুক্ত থাকে। এখানে ফোনও আপনি কম্পিউটার ধরতে পারেন বা এইগুলো। তো এই ডিভাইসগুলা ওই যে হ্যাকিং বা এমনি অন্যান্য জিনিস যে নামগুলা শুনছেন যে তথ্য চুরি করছে বা আপনার প্রাইভেট যে ফাইলগুলা ওইগুলা হচ্ছে গিয়ে ফাঁস হয়ে গেছে। এরকম হয় না? নেটে দেখা যায়। তো জি। এই জিনিসগুলা আপনার কিভাবে হয়, এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, কিভাবে সাবধান হওয়া যায়, এই অধ্যায়ের আরকি মেইন আলোচনা করা হইছে। তো এখন এই অধ্যায়টা আসলে মেইনলি বোঝার তেমন কিছু নাই। অনেকটা মুখস্থ টাইপের। কিছু কোয়েশ্চেন দাগায় দিব, ওইগুলো আপনাদের পড়তে হবে। হ্যাঁ? যেমন হচ্ছে মনে করেন যে ওই যে কিছু ভাইরাস আছে, কম্পিউটার ভাইরাসের কিছু নাম। আ ওইগুলা কোনটা কিভাবে কাজ করে, যেমন ransomware, তারপর আরো ম্যান ইন দ্য মিডল, এই টাইপের আরো কিছু নাম-টাম আছে। এগুলা কি কাজ করে এই জিনিসগুলো আপনাদের একটু পড়তে হবে। আর সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা এই নামটার সাথে তো পরিচিত আমরা সবাই, নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ সাইবার সিকিউরিটি বলতে মেইনলি বোঝায় ইন্টারনেটের নিরাপত্তা, বাংলা ভাষায় আরকি। তো সাইবার সিকিউরিটি ইন্টারনেটে স্যার? হ্যাঁ, এটা ইন্টারনেট রিলেটেড। সাইবার সিকিউরিটি মামলা বলেন বা সবকিছু, এটা হচ্ছে গিয়ে আ আপনার ডিজিটাল ডিভাইস যেগুলা, ওইগুলা প্লাস নেট নির্ভর। যেমন আপনার হচ্ছে গিয়ে Facebook এ মনে করেন আপনি একটা ওই যে আমাদের আ আগের সরকার যখন ছিল তখন সাইবার সিকিউরিটি মামলা তো অনেক খাইছে। ধরেন Facebook এ একটা পোস্ট লিখছেন সরকার বিরোধী, আপনার নামে একটা মামলা। তো এই জিনিসগুলা আরকি সাইবার সিকিউরিটি। তো কম্পিউটার নেটওয়ার্কের ঝুঁকি, দুর্বলতা এবং হুমকি। তো এখানে হুমকি হচ্ছে থ্রেট। ধরেন আপ আপনারা হচ্ছে কি ইসে মানে এই যে বিকাশ থেকে ফেক কল পাইছেন না? যে আমি হ্যাঁ। অমুক বলতেছি, আপনার হচ্ছে অ্যাকাউন্টে মানে টাকা তুলতে পারবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে। এরকম হাবিজাবি করে। বা আবার কিছু, কিছু মাধ্যমে দেখা যায় যে আপনার বলে আ আপনি লটারিতে জিতছেন, এত কয় টাকা পাঠায় দেন তাহলে আপনি পুরস্কার পাবেন। এরকম শুরুর দিকে, একদম শুরুর দিকে আমরা এগুলা দেখছি যে অনেকেই এই প্রতারণার শিকার হইছে। তো এইটা আমরা নরমালি আমাদের নেট ব্যবহার করে না। তখন তো কলে মানে ফোন কল করতো বা মেসেজ। তো এইগুলারই মনে করেন আধুনিক ভার্সন যেইগুলা। অর্থাৎ আপনার কম্পিউটার, ফোন এগুলা তো আর এরকম হ্যাক করা যায় না। আপনার নরমালি স্মার্টফোন যেগুলা, এগুলা থেকে বাটন ফোন যেগুলো, আগের যে ফোনগুলো, এগুলো বেশি সিকিউর। কারণ এগুলো হ্যাক করা যায় না। হ্যাঁ? ও, আপনি কোনো কিছু ধরেন বাটনওয়ালা ফোনে কোনো কিছু তো ইনস্টল, কোনো সফটওয়্যার তো আপনি ইনস্টল করতে পারবেন না। আ কোনো কিছু চেঞ্জও করতে পারবেন না। কিন্তু স্মার্টফোনে অনেক ইচ্ছা করলেও অনেক কিছু করা যায়। অনেক সফটওয়্যার আপনি ইনস্টল দিচ্ছেন যেগুলো আপনার সিকিউর না। ওগুলো আপনি আ করতেছেন ইনস্টল করে আ আপনি আ মানে হয় না যে দেখবেন আপনার প্লে স্টোর বাদে আপনি আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? জি। আচ্ছা, প্লে স্টোর তো চিনেন। গুগলের একটা হ্যাঁ। প্রোডাক্ট যেখানে, হ্যাঁ। তো প্লে স্টোর ছাড়া অনেক অ্যাপ আছে যেগুলা গুগল থেকে ডাউনলোড করা যায়। সব অ্যাপ প্লে স্টোরে থাকে না। তো ওই প্লে স্টোর ছাড়া যে অ্যাপগুলা আপনি ইনস্টল দেন, ওইগুলা ইনস্টল করার সময় ফোন হচ্ছে গিয়ে অ্যালার্ট করে। আপনাকে আ মানে থামানোর চেষ্টা করে যে আপনি কি এইটা জেনে শুনে ইনস্টল করতেছেন? যদি করতে চান সামনে আগান, ১০ সেকেন্ড মতো সময় দেয়। তো মানে ব্যাপারগুলো একটু সিকিউর থাকে। তো এখানে কম্পিউটারের ঝুঁকি, দুর্বলতা, হুমকি, এই যে ব্যাপারগুলা, থ্রেট মানে হচ্ছে হুমকি। তো এখানে সাইবার হুমকি হলো একটি খারাপ কাজ যা ডাটা চুরি বা ক্ষতি করতে বা ডিজিটাল নেটওয়ার্ক বা সিস্টেমকে নষ্ট করতে চায়।
অনৈতিক কোনো কিছু যেটা করা হয় সেটাই তো আর কি কি বলে এটা হচ্ছে গিয়ে থ্রেট, অনৈতিকভাবে কোনো কিছু আপনি পাওয়ার চেষ্টা করতেছেন, হুমকি ধামকি দিলেন। তো এগুলা হচ্ছে গিয়ে নেট ব্যবহারের মাধ্যমেও করা হয়। আহ, আপনার হচ্ছে গিয়ে এইখানে দেখতেছেন যে হুমকি 3 ধরনের আছে: ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত আর হচ্ছে গিয়ে প্রাকৃতিক। তো আপনার ইচ্ছাকৃতভাবে এই যে ম্যালওয়্যার, ফিশিং, তারপরে আরো ভাইরাস যেগুলো আছে এগুলা ইচ্ছাকৃতভাবে, এগুলো আপনার নেটওয়ার্কের মাধ্যমে আপনার ফোনে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনার ফোনে হচ্ছে গিয়ে এগুলো প্রবেশ করানো হয়। নর্মালি ভাইরাস আমরা যেটা বলতেছি, কম্পিউটার ভাইরাস, এটা কোনো আসলে ওই যে মানব দেহে বা পশু পাখিতে যে ভাইরাসটাই করে ওই রকম না। ভাইরাসটা হচ্ছে নর্মালি একটা প্রোগ্রাম। আমরা ওই যে সি প্রোগ্রাম করছি, পাইথন প্রোগ্রাম করছি, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হইতে পারে, সেই ল্যাঙ্গুয়েজে মনে করেন একটা কোডিং, এটার মাধ্যমে আপনার হচ্ছে কি হ্যাকাররা, মূলত হ্যাকাররা এটা তৈরি করে তাদের কার্য উদ্ধারের জন্য। এবং হ্যাকিং আবার হচ্ছে গিয়ে 3 রকম হয়: হোয়াইট হ্যাট হ্যাকিং, ব্ল্যাক হ্যাট হ্যাকিং আর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকিং। এখন হোয়াইট হ্যাট হ্যাকিং যেটা, এটা আপনার হচ্ছে গিয়ে ভালো কাজের জন্য ব্যবহার করা হয়। সাপোজ আপনার গভর্নমেন্টের কোনো ফাইল চুরি হয়ে গেছে, তো আপনি হচ্ছে গিয়ে বা গভর্নমেন্টের কোনো কাজে আপনি হেল্প করার জন্য, ধরেন কোনো চোর বা ডাকাতের তথ্য নেওয়ার জন্য আপনি যে হ্যাকিংটা করতেছেন, অর্থাৎ কারোর ক্ষতি না, অর্থাৎ আপনি ভালোর পক্ষ হয়ে যেটা কাজ কাজ করতেছেন, ওইটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং। ব্ল্যাক হ্যাট হ্যাকিং কোনটা? যেটা আপনি ধরেন চুরি করতেছেন, আমাদের এই যে বাংলাদেশ ব্যাংক থেকে অনেক টাকা হচ্ছে গিয়ে আপনার চলে গেল, হ্যাকিং, হ্যাকাররা হচ্ছে গিয়ে নিয়ে গেল, তো এইগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকিং। আর গ্রে কোনটা? যেটা আপনার ওই যে কম্বিনেশন বলতে পারেন, ভালো খারাপের। তো আমরা হচ্ছে কি দেখতেছি থ্রেড 3 রকম: ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত আর প্রাকৃতিক। এটা একটু দেখে নিন, বলার কিছু নাই। ঝুঁকি কি, সাইবার ঝুঁকি কি, এটা একটু রিডিং করতে হবে। আর এই যে র্যানসমওয়্যার, ফিশিং, এগুলো আস্তে আস্তে আসতেছে, এগুলো আমরা আসবো। আচ্ছা দেখেন, এইখানে আপনারা যেটা পড়বেন এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে গিয়ে এই যে নামগুলা আছে: ভাইরাস, র্যানসমওয়্যার, ব্যাকডোর, এখানে যতগুলা আছে আপনারা 3-4 বার করে রিডিং পড়বেন। জিনিসটা কি, যাতে কোশ্চিনে দিলে পারে আপনাদের মানে খাতায় লিখে আসতে হবে। যেমন ট্রোজান হর্স, এটা একটা 2000 কত সাল, 16-17 সাল বা 15 সালের ওইদিকে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। এটা হচ্ছে গিয়ে নর্মালি ট্রোজান হর্স কি জানেন? আমি মনে হয় ফার্স্ট সেমিস্টারে একটা ক্লাসে বলছিলাম, তারপর একটু বলি। সেটা হচ্ছে গিয়ে আপনার আহ, পুরাণ অনুযায়ী, অর্থাৎ আগের আমরা পিছনের যদি হিস্টোরি যদি দেখি তাহলে গ্রিক আর হচ্ছে গিয়ে আপনার ট্রয়, মনে হয় যে নগর, ট্রয় নগর, এটা মূলত তুরস্কে। তো এদের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধের সময় আপনার হচ্ছে গিয়ে ট্রয় নগরী যারা, এরা হচ্ছে গিয়ে যুদ্ধে আগাইছিল আর গ্রিকরা পরাজিত অবস্থানে ছিল মনে করেন। তো এখন আমি আপনাদের সেই ঘোড়াটা দেখাই, দেখতে কাঠের ঘোড়া আর কি। তো আগের যুদ্ধের নিয়ম এরকম ছিল যে যারা মনে করেন যে হেরে যাবে বা সারেন্ডার করবে, তারা একটা ঘোড়া পাঠিয়ে দিত। হ্যাঁ, তো এই যে মনে করেন একটা প্রতীকী চিত্র, এরকম একটা ঘোড়া, কাঠের বড় ঘোড়া। তো এই গ্রিকরা কি করলো, এরকম একটা ঘোড়া মনে করেন কাঠ, কাঠ দিয়ে ওরা ইউনিক ভাবে একটা আইডিয়া বের করলো, কাঠের এরকম একটা ঘোড়া বানালো। বানায় ওরা হচ্ছে কি ওই আহ, আপনার ইসের ট্রয় যে নগরী যেটা, ওইখানে আপনার হচ্ছে গিয়ে গেটের সামনে রেখে দিয়ে আসলো। তো ওরা মনে করলো আমাদের বিজয় সন্নিকটে, ওরা এই ঘোড়াটা ভিতরে ঢুকায় নিল, ওদের গেট যেটা ভিতরে একদম নিয়ে নিল। পরে রাত্রে হচ্ছে কি হলো, এই ঘোড়ার পেটের মধ্যে অনেক সৈন্য ছিল। এটা হচ্ছে গিয়ে যারা পাইলো তারা তো জানতো না, ওরা রাত্রের আধারে এই ঘোড়ার পেট থেকে বের হয়ে পুরো নগরী আর কি দখল করে নিল। তো অর্থাৎ মেন যে ব্যাপার হইলো যে আপনার হচ্ছে গিয়ে মানে বাইরে একরকম, ভিতরে একরকম, ব্যাপারটা এরকম। আপনার মনে হচ্ছে যে ভিতর বাইরে হচ্ছে ঘোড়া পাঠাইছি, কিন্তু ভিতরে আপনি শত্রু পাঠিয়ে দিলেন, ব্যাপারটা এরকম ট্রোজান হর্স।
তো ওইখান থেকে মানে এই যে ম্যালওয়্যার যেটা, এটা হচ্ছে এরকম কাজ করে। অর্থাৎ আপনার একটা ফাইল, সুন্দর একটা ফাইল পাঠিয়ে দিল, কোনো টেক্সট বা কি, আপনি ওখানে ক্লিক করলেন, আপনার পুরো সিস্টেম হচ্ছে অ্যাটাক হয়ে গেল। তো এই জন্যে এই ভাইরাসের নাম রাখছে আর কি, মানে ম্যালওয়্যারের নাম রাখছে হচ্ছে ট্রোজান হর্স। তো এরকম আহ, নাম আছে আর কি। আচ্ছা, আপনাদের এত লেট হলো কি জন্য, মেহেদী হাসান ভাই? ভাই আমি ওই বাসে ছিলাম আর বাইরে ছিলাম তো যার কারণে যাই। আজকে তো ক্লাসই নেওয়া হতো না। আপনার হচ্ছে কি 40-এর পরে সবাই জয়েন করছেন, তাহলে পরে 10-12 মিনিট আমি তো ভাবছি আপনারা উধাও হয়ে গেছেন। তো সমস্যা। তো আপনারা এই ভাইরাস কি, র্যানসমওয়্যার কি, এই যে যেগুলা হচ্ছে এগুলা আপনাদের ভবিষ্যতে জেনারেল নলেজের জন্য কাজে লাগবে। আপনারা এগুলো হচ্ছে ভালো করে পড়ে ফেলবেন। যেমন ফিশিং, এই জিনিসটা কি, কোশ্চিন আসতে পারে। তো আপনি এই যে দেখেন যে এখানে দেখতেছে যে ওই যে আমরা আপনাদের ইমেইলে দেখবেন যে স্প্যাম একটা ফোল্ডার আছে, ওইখানে আপনার বিভিন্ন ধরনের অর্থাৎ গুগল যেটা মনে করে যে এটা একটা জিনিস, মানে সিকিউরিটি নাই এই ইমেইলের, অর্থাৎ সে মনে করতেছে এটাতে কোনো ভাইরাস বা কিছু একটা আসতে পারে। ওইখানে দেখবেন যে ওইখানে সুন্দর সুন্দর অ্যাড দেওয়া থাকে। অ্যাডে হচ্ছে গিয়ে বলে যে আপনি এত টাকা জিতছেন, আপনি এই অ্যাকাউন্টে হচ্ছে ক্লিক করেন। এটা বিদেশি সাইট থেকে বেশি আসে। তো ওইগুলাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য বা কম্পিউটারে যাবতীয় ওইটা হচ্ছে গিয়ে হ্যাকারদের আন্ডারে চলে যায়। তো এই জিনিসগুলো একটু ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা একটু পড়বেন, ইজি আছে। সাইবার বুলিং কি, প্রোপাগান্ডা কি, ব্ল্যাকমেইলিং কি, এগুলা চোখের দেখা 1-2 বার দেখেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এটা একটু করেন। কপিরাইট, মেধাস্বত্ব আইন, প্লাগারিজম, এই জিনিসগুলা কি? কপিরাইট তো কম বেশি আমরা বুঝি, যে অর্থাৎ আপনার একটা জিনিস আপনি আহ, অন্য কেউ হচ্ছে কপি করে যাতে না নিতে পারে, সেটা হইতে পারে আপনার বই, মিউজিক হইতে পারে, বা যে কোনো জিনিস হইতে পারে। নর্মালি আমরা দেখি যে আমরা যেহেতু আইসিটি করতেছি, দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটের ম্যাক্সিমাম দেখা যায় যে ওয়েবসাইটের একদম লাস্টে ফুটারে আপনার হচ্ছে গিয়ে একটা চিহ্ন থাকে, কপিরাইট একটা চিহ্ন। আমি একটু যদি দেখাই, ম্যাক্সিমাম থাকার কথা। এই যে দেখেন, এই যে চিহ্ন সি, তারপরে এটা হচ্ছে কপিরাইট চিহ্ন। তো কপিরাইট এরকম আর কি লেখে, প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম হচ্ছে কপিরাইটেরই থাকে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এই ওয়েবসাইটটা কপি করে আপনার নামে চালিয়ে দিতে পারবেন না, সেক্ষেত্রে ডিজিটাল আইনে আপনি হচ্ছে মামলা খাইতে পারেন। তো গানের ক্ষেত্রেও এরকম, বা যে কোনো বই হইতে পারে, যা কিছু হইতে পারে। আপনি একজন, দেখা গেল রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছে, আপনি ওইটা নিজে লিখে আপনার নাম দিয়ে চালিয়ে দিলেন, তো হবে না, ওইটা আপনি মামলা খাইতে পারেন যদি কেউ মামলা করে। তো কপিরাইট ব্যাপারটা এরকম। তারপরে হচ্ছে প্লাগারিজম জিনিসটা কি, প্লাগারিজম কি আপনাদের বলি। আহ, আহ, বলা যায় হচ্ছে কি, আমাদের ভার্সিটিতে যখন আমরা করছি, যে কোনো হোমওয়ার্ক দিত বা এমনি ফাইনাল সেমিস্টারে হচ্ছে কি কোনো প্রজেক্ট থাকতো বা থিসিস, তো থিসিসের বইগুলা দেখবেন যে অনেক পেজই হয়, অনেকের 20-30 পেজ হয়ে যায়, ইংরাজিতে লেখা, এরকম পিডিএফ একটা ফাইল থাকে, সফট কপি দিতে বলে। তো টিচার কি করে, প্লাগারিজম চেক করে। প্লাগারিজম চেক করা বলতে বোঝায়, ধরেন এই লেখাটা আমি হচ্ছে প্লাগারিজম চেকার আমি দিলাম, কপি করে দিলাম। ওই প্লাগারিজম কি করে, ইন্টারনেটের কোন কোন সাইট থেকে আপনি কপি করছেন, ধরেন এই লাইনটা একটা ওয়েবসাইট থেকে কপি করছেন, ও এখানে হচ্ছে রেড মার্ক করে বা কালার দেওয়া থাকে, এই পর্যন্ত কালার দেওয়া থাকে বা এরকম করে যায়। তারপর লাস্টে একদম ও যে রিপোর্টটা দেয় লাস্টে থাকে যে আপনার এত% কপি করছেন, তারপর কোন কোন ওয়েবসাইট থেকে এগুলো কপি করছেন ওইটার লিঙ্ক সহ হচ্ছে ওইটা শো করে। অর্থাৎ মেনলি হচ্ছে আপনি কপি করছেন কিনা, অর্থাৎ কারোরটা চুরি করে নিছেন নাকি, এটা হচ্ছে প্লাগারিজম চেকারের কাজ। ও হচ্ছে গিয়ে ইন্টারনেটে বিভিন্ন প্লাগারিজম চেকার দিয়ে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইট পাবেন।
এই যে প্লাগারিজম চেকার। নর্মালি হচ্ছে গিয়ে এই যে দেখেন, আপনার ইচ্ছা করলে ওয়েবসাইটটা চেক করে নিতে পারেন। এখানে হচ্ছে গিয়ে ফাইল, পিডিএফ ফাইল, পিডিএফ না, ডক ফাইল মনে হয় নাই ওরা। ডক ফাইল দিলে পারে ওরা হচ্ছে কি এই যে চেক প্লাগারিজম চেক দেন, তাহলে পরে ওরা একটা রিপোর্ট তৈরি করে দেয় যে ওইখানে কত পার্সেন্ট আর কি কপি করছেন কোন কোন ওয়েবসাইট থেকে। তো ওইখানে টিচারের জন্যে খুবই ইজি হয়ে যায় যে এই কোন জায়গা থেকে কি করছে। বিভিন্ন ভার্সিটিতে বলে যে এত পার্সেন্ট থাকা লাগবে, অর্থাৎ 15%-এর বেশি হলে পারে ওরা ওই থিসিস বা প্রজেক্ট গ্রহণ করে না। তো এই কাজে আর কি প্লাগারিজম ব্যবহার করা হয়। এটার বাংলা হচ্ছে গিয়ে কুম্ভলক বৃত্তি। এটা দরকার নাই। এটা একটু দেখেন চিত্রটা শুধু। আচ্ছা, ডাটা ইনক্রিপশন এই জিনিসটা কি? তো সহজভাবে বলতে গেলে আমরা আসেন হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে, যেটা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার আমরা ব্যবহার করি। তো এখানে দেখবেন যে হচ্ছে ইন্ড টু ইন্ড ডাটা ইনক্রিপশন এরকম কিছু একটা দেখায়। তো ইনক্রিপশন জিনিসটা কি? ইনক্রিপশন জিনিসটা হচ্ছে গিয়ে ধরেন আপনি কোনো একটা মেসেজ পাঠালেন, সেই মেসেজটার সাথে এক্সট্রা কিছু কি লাগাই দিলেন। কি বলতে আপনার সিকিউরিটি কি হইতে পারে, পিন হইতে পারে, পাসওয়ার্ড হইতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে ধরেন আমি হচ্ছে পাঠালাম আপনার ডিভাইসে পাঠালে পরে আপনি যদি ওই সিকিউরিটি কি দেন, তাহলে একমাত্র আপনি ওই মেসেজটা শো করতে পারবেন। তা না হলে আপনি অন্য মানে ওই মেসেজটা দেখতে পারবেন না, বা অন্য কেউ যদি মাঝপথে পেয়ে যায় তো সেক্ষেত্রেও সে দেখতে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে কি এনক্রিপশন। তো সিকিউরিটি প্রোভাইডের জন্য এনক্রিপশন করে থাকে। তো এটা কি জন্য ব্যবহার করে? নরমালি আমরা হচ্ছে দেখেন, এখন তো বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আগে যখন যুদ্ধ হতো বা এই টাইপেরই হতো, তখন রাজা বাদশারা তাদের গুপ্তচরের মাধ্যমে মেসেজ পাঠাতো। ধরেন এক জায়গায় যুদ্ধ করতেছে, তো আমার হচ্ছে গিয়ে যুদ্ধের যে প্ল্যান সেটা আমি হচ্ছে গিয়ে আমি আমার সেনাপতিকে পাঠাবো একটা গুপ্তচরের মাধ্যমে। তখন কি হতো, বিপরীত দিকের লোকজনরা ওই গুপ্তচরকে ধরার জন্য বসে থাকতো যে আচ্ছা আমি তাকে ধরে ওই নিউজটা আমি নিয়ে নিই, তাহলে আমার যুদ্ধে জেতার জন্য সুবিধা হবে। তো এই কাজটা ডিজিটাল ওয়েতে আমি যখন একটা আহ, মানে তখন কি করতো লোকজনরা, তখন ওই মেসেজটা যাতে সরাসরি যদি শত্রুপক্ষের হাতেও পড়তো ওটা বোঝা যেত না, বিভিন্ন সংকেত দেওয়া থাকতো বা বিভিন্ন রকম থাকতো। সাপোজ আমি যদি যুদ্ধের শুরুতে এরকম বলি, এরকম একটা যদি চিহ্ন থাকে তাহলে পরে বুঝবো যে যুদ্ধ হবে, আর যদি শূন্য থাকে তাহলে যুদ্ধ হবে না, এরকম আমি ধরেন বলে দিলাম। তো যে মাঝখানে এই নিউজটা এই মেসেজটা দেখলো সে তো বুঝতে পারবে না যে এক আর শূন্য এটা কী জন্য দিছে। তো এই ব্যাপারটা ডিজিটাল ইসেতে ব্যবহার করা হয়। সেটা কি, মেসেঞ্জার আমি যেটা হোয়াটসঅ্যাপের উদাহরণ দিলাম, ধরেন আমি হচ্ছে কি এই এই টেক্সটটা একজনকে আমি পাঠালাম, ধরেন মেহেদী হাসান ভাইকে আমি এই টেক্সটটা পাঠালাম। তো আমার মেসেজ আমি প্রথমে বলছিলাম যে ইন্টারনেট কিভাবে কাজ করে। আমার একটা ডিভাইস, সে হচ্ছে কি একটা সার্ভারের সাথে যুক্ত আছে। সেই সার্ভার থেকে মানে আমি রিকোয়েস্ট দেবো সার্ভারকে, সার্ভার হচ্ছে গিয়ে দেখবে যে ওই ফাইলটা তার কাছে আছে নাকি, যদি থাকে তাহলে সে আবার ব্যাক করবে। তো সার্ভারের মাধ্যমে আরেকটা ডিভাইস আমার কানেক্ট আছে, এটা মেহেদী হাসান ভাইয়ের ডিভাইস, এটা আমার। তো আমি যে ইন্ড টু ইন্ড যে ইনক্রিপশন যদি থাকে, তাহলে আমি হচ্ছে গিয়ে যেই তথ্যটা পাঠাবো সার্ভারে, এই তথ্যটা সার্ভার ইচ্ছা করলে পারেও এটা দেখতে পারবে না, কারণ এর সাথে একটা ইনক্রিপশন কি থাকে, ওটা হচ্ছে পাবলিক কি বলে। তো ওই কিটা হচ্ছে কি একমাত্র মেহেদী হাসান ভাইয়ের ফোনেই আর কি আছে, অর্থাৎ ওনার যে হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে ওইখানে আছে। আমার মেসেজটা একমাত্র এই মেহেদী হাসান ভাইয়ের ফোনে যখন যাবে তখন ওই মেসেজটা আর কি দেখা যাবে। ওই যে দেখায় না যে ফেসবুক হচ্ছে কি তথ্য করছে, বিক্রি করছে। মাঝে হচ্ছে গিয়ে আপনার এ নিয়ে মামলা হয়েছিল যে ফেসবুক থেকে তথ্য চুরি হচ্ছে, বা ওরা হচ্ছে গিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য বিক্রি করে দিচ্ছে। তো কি হয়, আমি যখন হচ্ছে একটা ফাইল আমি পাঠাচ্ছি, তখন ওই ফেসবুক ইচ্ছা প্লেন ফাইল যদি হয়, ইনক্রিপ্টেড ফাইল যদি না হয়, তখন এই ফাইলটা ইচ্ছা করলে ফেসবুক দেখতে পারে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা পুলিশের কাছে দিতে পারে।
তো কিন্তু এই ফাইলটা যদি encrypted থাকে তখন হচ্ছে গিয়ে একমাত্র আমি যার কাছে পাঠাচ্ছি তার ডিভাইসেই শুধু দেখা যাবে। না হলে মাঝখানে যদি এই ফাইলটা পুলিশের কাছে দেন বা এমনি ফেসবুক থাকুক বা অন্য মানে যদি অন্য কেউ পায় সেই ফাইলটা ওপেন করতে পারবে না। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আর কি এনক্রিপশন এটার কাজ করে। তো এই যে এটা হচ্ছে গিয়ে একটু দেখেন, এটা আপনার দুইটা কি ব্যবহার করে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে গিয়ে প্রাইভেট কি। তো এখানে ডিটেলস আছে, একটু দেখেন। আর পাবলিক কিটা কি, মানে জিনিসটা হচ্ছে গিয়ে ধরেন আমি আরেকজনের সাথে কনভারসেশন করতেছি, এটা হচ্ছে পাবলিক কি। আর যেটা প্রাইভেট কি সেটা শুধুমাত্র আমার ডিভাইসে আছে, অন্য কোনো ডিভাইসে নেই। এই হচ্ছে দুইটা ব্যাপার। এটা একটু দেখেন কি জন্য ব্যবহার করে, এমনি রিডিং এক দুইবার দেখলে হবে, এটা দরকার নাই। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে আপনারা কি পড়বেন, ফায়ারওয়াল, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা পড়া লাগবে। তো ফায়ারওয়াল জিনিসটা কি ইন্টারনেটের ক্ষেত্রে? মূলত হচ্ছে ফায়ারওয়াল আমাদের কম্পিউটারের ক্ষেত্রে, আমি যদি সার্চ দিই ফায়ারওয়াল, এই যে দেখেন ফায়ারওয়াল একটা জিনিস আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে গিয়ে আমার ডিভাইস যখন আমি ইন্টারনেটের ওয়াইফাই বা ইন্টারনেটের সাথে সংযুক্ত করি তখন আমার ডিভাইস যাতে সিকিউর থাকে, অর্থাৎ আমি যে ডাটাটা ইন্টারনেটে পাঠাচ্ছি, অর্থাৎ আমার কথাই যে শুনতে পাচ্ছেন, এটা তো ইন্টারনেটের মাধ্যমে এই যে আমার ডাটাটা যাচ্ছে, আপনাদের থেকে ডাটাটা আসতেছে, এটা সিকিউর করার দায়িত্ব প্রথমে থাকে হচ্ছে ফায়ারওয়ালের। এটা হইতে পারে সফটওয়্যার, হার্ডওয়্যার বা দুইটার কম্বিনেশন। সফটওয়্যার হার্ডওয়্যার কেমন, আপনার হচ্ছে গিয়ে দেখবেন এক্সট্রা ডিভাইসই পাওয়া যায় আপনার হচ্ছে ফায়ারওয়াল এটার জন্য। কিছু কিছু আধুনিক যে রাউটার ওইখানে ফায়ারওয়াল এক্সট্রাভাবে ইনস্টল করা থাকে, অর্থাৎ এটার কাজ কি থাকে, ওই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস সেটা এই ফায়ারওয়ালের মাধ্যমে আর কি কন্ট্রোল করা যায়, অর্থাৎ সিকিউর প্রোভাইড করা যায়। আর ফায়ারওয়ালের একটা ভালো উদাহরণ দেওয়া যাইতে পারে, আমরা বিভিন্ন শপিং মল, তারপরে আপনার হচ্ছে এয়ারপোর্ট বা আপনার হসপিটালে ভালো ভালো যেগুলো, ওগুলো দেখবেন যে একটা মেটাল ডিটেক্টর টাইপের কিছু একটা থাকে। এই যে অনেকটা এই যে এরকম ঘর মতো, এর মধ্য দিয়ে হচ্ছে প্রবেশ করে, ঢোকে, বের হয়। তো কেউ একজন প্রবেশ করতেছে, এখানে হচ্ছে গিয়ে যে বিপ টাইপের শব্দ হয়। তো মূলত আপনি আপনার সাথে কোনো আহ, কি বলে কোনো অস্ত্র, ছুরি এগুলো যাতে না নেন, এটা মূলত চেক করার জন্য এটা হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়। কার্যত আমরা খুব বেশি একটা দেখি না, যেখানে খুব সিকিউরিটি মেনটেন করে ওইখানে লোকজন চেক করে। তো ফায়ারওয়ালের কাজটা এরকম, আপনি হচ্ছে গিয়ে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট দিচ্ছেন আপনার ফোনে হচ্ছে ডাটা আসবে যাবে, এটা হচ্ছে আর কি ফায়ারওয়াল, এটা প্রথমত প্রোটেক্ট করবে যে এটা সিকিউর কি সিকিউর না, এই হচ্ছে অবস্থা। তো এইটুকু তো ক্লিয়ার নাকি? জি, ক্লিয়ার। আচ্ছা, আজকে কে কে আছেন একটু নাম বলেন তো। সাবাউদ্দিন। সাবাউদ্দিন। আচ্ছা, আর মেহেদি হাসান ভাই আছেন? মেহেদি হাসান, রানী খাতুন আছেন না? জি, আর কে আছেন আর একজন? শেফালি আক্তার। শেফালি আক্তার, এই তো। স্যার রেজাল্টটা কোন মাসে দিবে একটু আপনাদের এই এই বলা। এই মাসেই দেওয়ার কথা আছে, এই মাসের শেষের দিকে সম্ভবত পাবেন রেজাল্ট। আচ্ছা,
দেখেন। আচ্ছা, ভিপিএন জিনিসটা কি কেউ জানেন? পরিচিত এটার সাথে? নাম শুনছেন ভিপিএন? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, মানে জিনিসটা কি জন্য ব্যবহার করে, কি জিনিসটা এটা জানেন? ভিপিএন সাধারণত ব্যবহার করা হয় নিজের আইপি অ্যাড্রেস মানে অরিজিনাল লোকেশনটা হাইড করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এতটুকুই জানি আর কি, বিস্তারিত আছে কিনা জানা নেই। আচ্ছা, আপনার নর্মালি হচ্ছে গিয়ে ভিপিএন তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এটা তো জানলেন, তাই তো? তো ভিপিএন এর কাজ কি? ভিপিএন এর কাজ হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম, মূলত হচ্ছে গিয়ে আপনার ইন্টারনেটের যেই ব্যবহারটা ওইটা সিকিউর করার জন্যে মেনলি ব্যবহার করে। এরপরেও ভিপিএনের আরও ব্যবহার আছে, যেগুলা ধরেন মাঝে দেখা গেল যে আমাদের সরকার ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিল। 5 আগস্টের এইটা না, তারও আগে বিভিন্ন সময় ওরা হচ্ছে গিয়ে ফেসবুক বন্ধ রাখছে। তো তখন আমরা ভিপিএন ব্যবহার করতাম। ভিপিএন ব্যবহার করে আমাদের আইপিটা হাইড করে ধরেন ওইটা হচ্ছে গিয়ে লোকেশন চেঞ্জ করা যায়, তো কোন দেশের ইসেতে আপনি সিলেক্ট করে আপনি হচ্ছে ইউজ করতেছেন। তখন আপনি দেখবেন যে আপনি গুগলে আপনি যখন ভিপিএন ধরবেন, ধরেন ভিপিএনে আপনি ইউএসএ ধরছেন কান্ট্রিটা, তখন গুগলে যে যদি আপনি সার্চ দেন মাই লোকেশন দিয়ে, দেখবেন যে আপনাকে দেখাচ্ছে যে আপনার এই ডিভাইসটা ইউএসএতে আছে। এটা কি খেয়াল করছেন? তো ভিপিএন এর কাজ হচ্ছে গিয়ে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে, আপনার যে ইন্টারনেট অ্যাক্সেস ওইটা সিকিউর করে। মেনলি ব্যাপারটা এরকম হয় যে ইউজারের থেকে হচ্ছে গিয়ে আপনার ইনক্রিপ্টেড অবস্থায় আপনার ভিপিএন ক্লায়েন্ট একটা সার্ভারের কাছে যাবে। ভিপিএন ক্লায়েন্ট, তারপরে হচ্ছে গিয়ে যাবে আইএসপি। আইএসপির ফুল ফর্ম কি জানেন? মনে আছে কারোর? আচ্ছা, আমরা হচ্ছে কি যখন নর্মাল ভিপিএন ইউজ করি না, ভিপিএন ইউজ না করে যখন ধরেন আমি ফেসবুকে লগ ইন করতে চাচ্ছি বা ফেসবুক ইউজ করতে চাচ্ছি, তো তখন কিভাবে কাজ করে? তখন হচ্ছে গিয়ে আপনার এই ইউজার সরাসরি যাবে হচ্ছে গিয়ে আইএসপির কাছে। আইএসপির ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা সার্ভার, যা মনে করতে পারেন। তারপরে সরাসরি যাবে ফেসবুকের কাছে। আর ভিপিএন ব্যবহার করলে কি হয়? ভিপিএন ব্যবহার করলে আপনি যে মেসেজটা পাঠালেন ওইটা এনক্রিপ্টেড অবস্থায় ভিপিএন ক্লায়েন্ট সার্ভারের কাছে যাবে, অর্থাৎ একটা সিকিউর প্রলয়ের মধ্য দিয়ে গেল, যে যাবে হচ্ছে গিয়ে আইএসপির কাছে। তারপরে আপনি যখন এই আইএসপি আপনাকে একটা মেসেজ ব্যাক করবে, সেটা আপনার হচ্ছে গিয়ে ভিপিএন ক্লায়েন্ট সার্ভারের থ্রু দিয়ে আসবে আপনার কাছে। ঠিক আছে? এ হচ্ছে গিয়ে ভিপিএন ক্লায়েন্টের কাজ, মানে ভিপিএন এর কাজ, যেটা আপনার আইপি অ্যাড্রেসকে চেঞ্জ করবে আর হচ্ছে ইন্টারনেট ব্যবহারকে সেভ করবে। এ হচ্ছে গিয়ে ভিপিএন এর ব্যাপার। এই সুবিধা, প্রকারভেদ, এটা একটু পড়বেন। আচ্ছা, ওয়েব সিকিউরিটি বলতে বিভিন্ন রকম ওয়েব সিকিউরিটি আছে, অর্থাৎ প্রোটোকলের মধ্যে পড়ে। যেমন আমি আপনার একটা দেখাই, এই যে এস দেখতেছেন না, এইচটিটিপি এস, এই এস হচ্ছে গিয়ে একটা সিকিউর প্রোটোকল, অর্থাৎ এটা আপনার সিকিউরিটি নিশ্চিত করে যে এর মধ্যে কোনো মানে এই ওয়েবসাইটে আপনার
কোনো হ্যাকাররা সহজেই হ্যাক করতে পারবে না, বা এটা কোনো বাজে ওয়েবসাইটও না। তো এই এস হচ্ছে কি আপনার সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে তো এইগুলো কোশ্চেনগুলো একটু পড়বেন। ট্রোজান হর্স, যেগুলো পড়তে বললাম ওইগুলো সব তো এর মধ্যে আছে, এটা পড়বেন। অর্থাৎ আপনার এই যে এই বইটা আপনি 2 বার করে এই চ্যাপ্টারগুলো পড়বেন, তাহলে এখান থেকে সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। মুখস্থ জিনিস খুবই কম এখানে। আচ্ছা, শেষ হল। ইন্টারনেট অফ থিংস জিনিসটা কি কেউ কি বলতে পারবেন? কম্পিউটারকে সংযোগকারী। কম্পিউটারকে সংযোগকারী, ঠিক আছে। নেটওয়ার্ক নেটওয়ার্কিং সিস্টেম। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি হচ্ছে কি অফিসে আছেন, হ্যাঁ, আপনি অফিসে আছেন, আপনি হচ্ছে গরমকাল, আপনি বাসায় আসতেছেন। তো আপনার হাতে একটা ফোন আছে ইন্টারনেটের সাথে সংযুক্ত, আর আপনার বাসায় যে এসিটা আছে ওটাও ইন্টারনেটের সাথে সংযুক্ত। আপনি কি করলেন, বাসায় ঢোকার আগে আপনি মনে করলেন যে 30 মিনিট আগে যদি আমি এসিটা অন করতে পারতাম তাহলে পরে যেই আমি ঠান্ডা রুম পেতাম। তো আপনি কি করলেন, সেটা হচ্ছে গিয়ে শব্দ আসতেছে। তো আপনি হচ্ছে গিয়ে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আপনার ফোনে হচ্ছে গিয়ে ক্লিক করলেন একটা, যে এসি অন হওয়ার জন্য একটা কমেন্ট দিলেন, এসি অন হয়ে গেল। আপনি এসে দেখলেন যে রুম ঠান্ডা আছে। এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে একটা ইন্টারনেট অফ থিংস এর একটা উদাহরণ বলা যেতে পারে। কারণ কি হলো, আপনি দেখেন এখানে সংজ্ঞা আছে যে আপনার হচ্ছে সেন্সর, সফটওয়্যার, হার্ডওয়্যার ইত্যাদি এমবেডেড ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে ডাটা সংগ্রহ বিনিময় করতে পারে, যাকে ইন্টারনেট অফ থিংস বলা হবে। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে সেন্সর আছে বিভিন্ন ধরনের, আমরা এই অধ্যায়ে বিভিন্ন ধরনের সেন্সর দেখব, ওনার নাম শুনবো আর কি, কোনটা কিভাবে কাজ করে। তো ওইগুলা সেন্সর তো আপনার থাকলেই হবে না। সাপোজ হচ্ছে গিয়ে সেন্সর বলতে আপনারা আপনার ফোনের কথা চিন্তা করেন। আপনার ফোনে লাইট সেন্সর আছে। লাইট সেন্সর কোনগুলা, যেটা দেখবেন স্পিকারের পাশেই থাকে। তো ওইখানে আপনি যখন কল করবেন, কল করা অবস্থায় দেখবেন আপনি কানের কাছে ফোনটা নিলে লাইট একাই অফ হয়ে যায়। তো সেই অবস্থায় আপনি দেখবেন যদি আপনি ফোন সরায় নেন লাউডে দিয়ে, তারপরে ওইখানে হাত দেন, দেখবেন যে অটোমেটিক একটু দূর থেকে হলেও আলোটা, ফোনের ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায়। তো সেন্সর মূলত আরও বিভিন্ন রকম সেন্সর আছে, পিড সেন্সর, তারপরে স্মোক সেন্সর। মানে এই সেন্সরগুলোর কাজ কি, আপনার আউটসাইড ওয়ার্ল্ড থেকে আপনার ডাটা কালেক্ট করে ডিজিটাল সিগন্যালে আর কি মানে রূপান্তর করে, ব্যাপারটা এরকম। তো দেখবেন যে আপনার সৌর বিদ্যুৎ আপনার রাস্তায় দেখবেন ল্যাম্প কিছু আছে সৌর বিদ্যুতের। অর্থাৎ দিনের বেলা ওইটা সূর্যের আলোতে চার্জ হয়, আর রাত্রেবেলা আলো জ্বলে। ওইখানে দেখবেন যে আপনার কেউ এসে সুইচ দেয় না যে এই ল্যাম্পটা জ্বলুক। ওইখানে সেন্সর থাকে, একটা সেন্সর থাকে। সেই সেন্সরের কাজ হচ্ছে গিয়ে আপনার আলো একটা নির্দিষ্ট মাত্রায় বা তাপ নির্দিষ্ট মাত্রায় যখন কমে যাবে, ও হচ্ছে গিয়ে আপনার আলো দেওয়া শুরু করবে। দেখবেন ওই লাইটগুলো মাঝে মাঝে বৃষ্টির সময় দিনের বেলা আলো জ্বলতেছে, কারণ ওই সেন্সর লাইট মানে পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে না। তো ব্যাপারগুলো এরকম থাকে। তারপরে দেখবেন যে আধুনিক ঢাকাতে কয়েকটা ইসেতে আমি দেখছি যে শপিং মল বলেন বা অ্যাপেল স্টোর, ওইগুলাতে আপনার দরজা হচ্ছে অটোমেটিক খুলে যায়। অর্থাৎ আপনি দরজার সামনে দাঁড়াবেন, অটোমেটিক দরজা হচ্ছে খুলে যাবে।
আবার কিছু কিছু লাইট পাওয়া যায়, ওইগুলো ওই লাইটের সামনে আপনি যখন যাবেন তখন লাইট জ্বলবে, লাইটের ওইখান থেকে যখন সরে আসবেন তখন লাইট অফ হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো মেনলি কন্ট্রোল করা হচ্ছে গিয়ে সেন্সর দিয়ে। এই সেন্সরগুলো তো আপনার এমনি এমনি কাজ করবে না, এই সেন্সরগুলোর পিছনে আপনার বিভিন্ন সফটওয়্যার থাকবে, প্রোগ্রাম দিয়ে আপনি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, হার্ডওয়্যার থাকবে। তো এই জিনিসগুলা সব কিছু মিলায়ে ইন্টারনেটের সাথে আপনি যখন কানেক্ট করবেন, দূর থেকে কন্ট্রোল করবেন, ডাটা আদান প্রদান হবে। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আপনার মেনলি আইওটি বলে এই জিনিসগুলো, ইন্টারনেট অফ থিংস। এর ভালো উদাহরণ হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা আর গুগল হোম। তো কম বেশি অ্যামাজন অ্যালেক্সা এই নামটা কি শুনছেন কেউ? অ্যালেক্সা জি। এটা হচ্ছে মূলত ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, অ্যামাজনের একটা প্রোডাক্ট। তো ছোট একটা প্রোডাক্ট, এটা হচ্ছে স্পিকার রিলেটেড আর কি মনে করেন। তো এখানে আপনি কমেন্ট দিবেন, যদি বলেন অ্যালেক্সা প্লে এ সং, ও কি করবে, ইন্টারনেটের সাথে কানেকশন আগে ওর থাকবে, ও হচ্ছে কি কোশ্চেন করবে আপনি কোন গান শুনতে চান। আপনি একটা বললেন যে এই গানের নাম বললেন, আমার এই গানটা প্লে করো, ওই গানটা প্লে করবে। আচ্ছা, শুধু এটাই না, আপনার বাড়িতে ধরেন ফ্যান, তারপর লাইট বা ডিজিটাল ডিভাইস, এটা যদি এর সাথে কানেক্ট করতে পারেন, আপনি বলবেন যে অ্যালেক্সা টার্ন অন ফ্যান বা লাইট, এরকম কিছু বলবেন, ও অটোমেটিক আপনার খালি ভয়েস কমান্ড দেবেন, ও কাজ করবে, আপনার ডিভাইসগুলো অন করবে, অফ করবে। বা আপনি যখন চাচ্ছেন যে আমার ফ্যানের স্পিডটা বাড়াতে, ও বাড়াইয়ে দিবে। তো এই জিনিসগুলা এরকম কাজ করে, ভয়েস কমান্ড দিলে আপনি এরকম কাজ করেন। তো এগুলা ইন্টারনেট অফ থিংসের একটা উদাহরণ বলা যায়। তো এটা একটু দেখেন। এটা ১-২ বার একটু দেখবেন যে ওয়ার্কিং প্রিন্সিপাল জিনিসটা কি, মানে কিভাবে কাজ করে। এই যে আমি যে উদাহরণগুলো দিলাম এখানে আছে, দরজা খুলে যাওয়ার যে ব্যাপারগুলো। এই যে জিনিসগুলা, এগুলা ২ বার রিডিং পড়বেন সবাই। যে ইন্টারনেট অফ থিংস কোন কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে, কিভাবে ব্যবহার করা হচ্ছে, কৃষি খাতে, তারপরে যানবাহনে, বাড়িতে, দূষণ নিয়ন্ত্রণে, স্মার্ট সেবায়, স্মার্ট শহরে। এগুলো একদম রিডিং ২-৩ বার পড়বেন, তারপরে যদি কোশ্চেন আসে ইজিলি লিখতে পারবেন। এগুলো মুখস্থ করার আসলে কিছু নেই। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট যে এখানে যে সেন্সরগুলো আছে, কোন সেন্সর কিভাবে কাজ করে, এটা হচ্ছে যেমন নামটা জানলেন, ওইরকম ইম্পর্টেন্ট না ভবিষ্যতে। যেমন আপনার টিভি রিমোটের যে সেন্সর থাকে, ওইটা হচ্ছে আইআর সেন্সর বলে, ইনফ্রারেড সেন্সর। স্মোক সেন্সর, স্মোক সেন্সর কোথায় কাজ করে, ধরেন বড় বড় বিল্ডিং যেগুলো বা বাড়িতে হচ্ছে গিয়ে ওদের যে বিল্ডিং এর সিকিউরিটি প্রোভাইডের জন্য হচ্ছে গিয়ে এগুলো ব্যবহার করে। যে আপনি ধরেন এমনি টেস্ট করা কিভাবে, আপনি ওই সেন্সরের কাছে যেয়ে আপনি যদি ধরেন সিগারেট খান, সিগারেটের ধোঁয়া ওইখানে যদি ছাড়েন, ওই অটোমেটিক হচ্ছে পানি শুরু করে, মানে ওই ওদের ব্যবস্থা এরকম থাকে। এই ছাদের অর্থাৎ যে সেন্সরটা এখানে উপরের দিকে থাকে, ওইদিকে ধরেন আমরা যেমন বাসায় হচ্ছে গিয়ে ফ্যান উপরে ঝোলাই, ওই রকম ওদের বিভিন্ন পানির লাইন থাকে, ওইখানে হচ্ছে গিয়ে ট্যাপ টাইপের থাকে। যখন এই সেন্সরটা হচ্ছে গিয়ে ধোঁয়া ডিটেক্ট করে, তখন ওই পানির ওই এইগুলা মানে মুখগুলা, পাইপের মুখগুলো অটোমেটিক খুলে যায়, তখন ওই রুমে হচ্ছে পানি আর কি পড়ে। অর্থাৎ আগুন থেকে বাঁচার জন্য এই সেন্সরটা আর কি ব্যবহার করা হয়। গ্যাস সেন্সর এরকম, ওই রুমে হচ্ছে আপনার গ্যাস আছে কিনা, অ্যালকোহল ডিটেক্ট করা, এই জিনিসগুলো আপনার এই সেন্সরে কাজ করে। যেমন ওই যে আপনি হচ্ছে গিয়ে ধরেন ড্রিঙ্ক করে ড্রাইভ করতেছেন, তো পুলিশ হচ্ছে গিয়ে এই ডিভাইসগুলা, মানে অনেকটা ফোনের মতো দেখতে, একটা নল থাকে, ওখানে ফু দিতে বলে যে আপনি অ্যালকোহল বা মদ অন্য কিছু খাইছেন কিনা। তো এগুলো ডিটেক্ট করে এই সেন্সরগুলো। টেম্পারেচার সেন্সর, এগুলা আপনার তাপমাত্রা আর কি করে। এই যে এটা একটু জানলেন, LM35 হচ্ছে গিয়ে
টেম্পারেচার সেন্সর। এটা তো আপনার আশপাশের তাপমাত্রা কত বা কি অবস্থা এগুলা হচ্ছে আগে পরিমাপ করে। যেমন আপনার উদাহরণস্বরূপ বলা যাইতে পারে আপনার ফোনের কথাই চিন্তা করেন। আপনার ফোনে অনেক সেন্সর আছে। লাইট সেন্সর, জিপিএস সেন্সর আছে। তারপরে আপনার হচ্ছে গিয়ে অ্যাক্সেলেরোমিটার সেন্সর আছে। তো এই জিনিসগুলা অনেক ফোনে আবার হচ্ছে কি ওই যে ভূমিকম্প হয় কিনা এই টাইপের সেন্সরও দেওয়া থাকে। এই সেন্সরগুলা ফোনে একদম ক্ষুদ্রভাবে বসানো থাকে। মানে জিনিসগুলাও খুব ছোট, নরমালি টাইনি টাইপের জিনিস। তো এই জিনিসগুলো আপনার ডাটা হচ্ছে দেয়। যেমন আপনার ফোন কোথায় আছে এটা, বা আপনি কোথায় আছেন গুগল ম্যাপ আমরা যেটা ব্যবহার করি এটা জিপিএস এর সাহায্যে, জিপিএস সেন্সর থাকে। তো এই ব্যাপারগুলা কোনটা কোন সেন্সর কিভাবে কাজ করে একটু একটু জানেন, মানে পড়ে রাখেন। আর এই যে এটা বা এমনি বাংলা পড়া যায় আইওটির চ্যালেঞ্জ সমূহ কি, এটা এমনি চোখের দেখা 2 বার করে পড়বেন। এখানে আইওটি কি, এটা ইম্পর্টেন্ট। আইওটি এটা কি, এটা দেখবেন। তো এই হচ্ছে গিয়ে আপনাদের 5 আর 6 নাম্বার। আমরা হচ্ছে প্রথম যে সাবজেক্ট ছিল আপনার ওইটা হচ্ছে গিয়ে আজকে আমরা শেষ করলাম। আমাদের সাবজেক্টের নাম ছিল কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। তো আপনারা এই অধ্যায়ের উপরে পরীক্ষা দিবেন আগামী বৃহস্পতিবার, কি বলেন? মানে অধ্যায় বলতেছি, পুরো সাবজেক্টের উপরে 6টা চ্যাপ্টার। ভাইয়া 2টা সাবজেক্ট শেষ হলে একসাথে পরীক্ষা দিলে ভালো হয় আগের মতো। ভালো হয়। এখন একটা করে দিলে কি আরো ভালো হয় না? এখন দেখেন কি করবেন। তাহলে আপনাদের ইচ্ছা অনুযায়ী পরীক্ষা নিব কি নিব না বলেন। সাবাউদ্দিন ভাই, মেহেদি ভাই। একটা করে নিলে ভালো হয়, দুটো নিলে বেশি বড় হয়ে যায়, চাপ বেশি পড়ে। একটা করেই থাক। একটা করে। তাহলে হচ্ছে আজকে রবিবার, সোম মঙ্গল বুধ 3 দিন যথেষ্ট একটা সাবজেক্ট পড়ার জন্য, কি বলেন? বৃহস্পতিবার পরীক্ষা থাক। আর আগামীকাল তো ছুটি আছে সবারই, যারা জব করেন। লাস্টের 2 অধ্যায় তো একদম ইজি দেখলেন, আর আগেরগুলো মোটামুটি খুব বেশি একটা কঠিন হওয়ার কথা তো না। তো আগামী বৃহস্পতিবার তাহলে পরীক্ষা থাকবে। সবাই আশা করব পরীক্ষা দিবেন, অন্তত আজকে যে 4 জন আছেন। অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, আমি কোশ্চিন হচ্ছে গিয়ে যথাসময়ে দিয়ে দিব না 8:30টার দিকে। আপনারা পরীক্ষা দিয়ে ওই আগের মতো একটা জিমেল অ্যাড্রেস দিব না, ওইখানে হচ্ছে সাবমিট করে দেবেন। সবাই খাতা রেডি রাখবেন আগে থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক না, এটা আপনাদের এটা আগের মতো এক্সামের ওই মার্কের সাথে যুক্ত হবে। অর্থাৎ আমরা আগে আপনাদের যে মার্কিংটা করছি প্রথম সেমিস্টারে ওইটার মতোই যুক্ত হবে, যে আপনাকে কত মার্ক দেওয়া যাবে বা আপনি কত নম্বর পাওয়ার যোগ্য। এই হচ্ছে অবস্থা। তো ব্যাপারগুলো একটু মাথায় রাখেন। পরীক্ষা দিলে নাম্বার পাবেন, না হলে প্রবলেম হইতে পারে। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে?
এই অধ্যায় সম্পর্কে তেমন কোনো কোশ্চেন নাই, ওই ম্যাথটা আমার একটু দুর্বলতা আছে, আর কোনো কিছু বিষয় না। আচ্ছা, যদি আপনি ম্যাথ করতে প্র্যাকটিস করতে কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি নক দিন, আমি দেখবো না কি করা যায়। তবে আপনাদের ওই নেটওয়ার্কিং এর উপর ওই রকম মানে ম্যাথ আসবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য অত ডিটেলসে আর কি পড়াইছি, বুঝতে পারছেন? ও, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী বৃহস্পতিবার এক্সাম থাকবে, আপনারা সবাই পড়েন, আর গ্রুপে আমি লিখে দিচ্ছি। আসসালামু আলাইকুম।